একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা গ্রুপ ডি ইউনিট 1 এর এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনাতে ছিলাম এবং পূর্ববর্তী দুটো ক্লাস কিন্তু এই বিষয়ে হয়েওছে। নিশ্চয়ই তোমরা দেখেছো। এরপরে যেটা আলোচনা করব সেটা হলো ইসলামিক ধারা বা ইসলামিক যুগ, অর্থাৎ মধ্যযুগের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আজকে কিন্তু আলোচনা করব। তাহলে আমাদের যেটা আলোচনা হয়ে গেছে সেই সম্পর্কে একটু বলে নিই, তারপরে শুরু করছি। দেখো, ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ, এই ঐতিহাসিক বিকাশকে আমরা তিনটি ধারাতে যে ভাগ করেছিলাম, প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা এবং স্বাধীনতার পূর্ববর্তী ভারতের শিক্ষা ব্যবস্থা, এই তিনটি শিক্ষা ব্যবস্থার মধ্যে অর্থাৎ তিনটি যুগের মধ্যে আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা। এখন আজকে আলোচনা যেটা করব সেটা হলো মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, এই মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা হচ্ছে ইসলামিক বা ইসলামের শিক্ষা ব্যবস্থা। এই ইসলামিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কি লক্ষ্য করব? ইসলামিক শিক্ষা ব্যবস্থার তাদের পদ্ধতি কি ছিল? অর্থাৎ ইসলামিক যেমন বৈদিক যুগের শিক্ষা, বৌদ্ধ যুগের শিক্ষা আমরা দেখেছি, তাদের নিজস্ব একটা যে পদ্ধতি ছিল, শিক্ষা প্রতিষ্ঠান ছিল, এই যে বিভিন্ন জিনিসগুলোকে আমরা লক্ষ্য করেছি, নিশ্চয়ই এখানেও সেই রূপ বা অনুরূপ ভাবে এখানেও কিন্তু সেগুলোই থাকবে। এবং কি আছে এই বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, যে এখান থেকে তোমাদের যে সেকেন্ড সেমের পরীক্ষাটা হবে, কি ধরনের প্রশ্ন হতে পারে, কতগুলো প্রশ্ন হতে পারে, আগে এই প্রশ্ন ধরনগুলো কিন্তু প্রথমে আমি তোমাদের একটু ধারণা দিয়ে দিই। তাহলে কি হবে, যখন আমি এর ওপরে ব্যাখ্যা করব কিংবা সেই প্রশ্নের ওপরেই আমি কিন্তু পয়েন্টস গুলো নিয়ে আলোচনা করব, তখন তোমার সুবিধা হবে কি, যে আমাকে এই ধরনের প্রশ্ন করলে আমি এই পয়েন্টস গুলো দিয়ে উত্তরগুলো আমি লিখতে পারবো। তাহলে যে গল্পটা শোনাবো বা যে বিষয়টাকে নিয়ে আমি আলোকপাত করব, সেই বিষয় সম্বন্ধে তোমার একটা সুন্দর ধারণা তৈরি হয়ে যাবে এবং সেখান থেকেই অর্থাৎ শুনে শুনেই তুমি কিন্তু একটা সুন্দর 5 নাম্বার কিংবা 10 নাম্বারের যাই হোক না কেন, এইভাবে কিন্তু একটা নোটস তৈরি করে নিতে পারবে। তাহলে প্রথম বলি যে আমাদের হতেই পারে এইভাবে একটা প্রশ্ন, সার্বিক যে মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা, তাহলে এই মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তোমার ধারণা দাও, একটা প্রশ্ন হতে পারে। তখন আমরা সমস্ত বিষয়গুলোকে কিন্তু সমস্ত পয়েন্টস গুলোকে একটা ইন্ট্রোডাকশন করব, অর্থাৎ একটা ভূমিকা দিয়ে তারপর আস্তে 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 ধাপে 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 সবগুলোই কিন্তু একটু একটু করে টাচ করে নিয়ে যাব। অনেক অনেক লেখা হবে। দ্বিতীয় প্রশ্ন কি হতে পারে? দেখো, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি, যে এই ইসলামিক শিক্ষার আম, দুটো শিক্ষা প্রতিষ্ঠান ছিল বিশেষত, একটা হচ্ছে মক্তব, একটা মাদ্রাসা। তাহলে তোমাকে প্রশ্ন দিতে পারে যে ইসলামিক শিক্ষার প্রাতিষ্ঠানিক বা প্রতিষ্ঠানগুলো কি কি, এবং ওর সঙ্গে প্রশ্নটা দিল যে কোনো একটা সম্পর্কে তুমি আলোচনা করো, কিংবা দিল যে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তুমি আলোচনা করো। তাহলে মক্তব এবং মাদ্রাসা এই দুটো নিয়ে আমরা একটু একটু করে লিখে নিতে পারবো। আর যদি একটি উল্লেখ করে দেয় তাহলে যে কোনো একটা তুমি লিখতে পারবে, তারও পয়েন্টস গুলো নিয়ে কিন্তু আলোচনা করে দেবো। এরপরে হলো কি, যে এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে যদি প্রশ্ন করা হয়, কেমন? আসলে যখনই আমরা মক্তব এবং মাদ্রাসা জানবো, তখনই আমরা জানতে পারবো যে মক্তব হচ্ছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মাধ্যমিক বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটা হচ্ছে মাদ্রাসা।
ফলে তোমাকে এখান থেকে দুটো প্রশ্ন দিতে পারে যে ইসলামিক শিক্ষা ব্যবস্থার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কোনটি তা আলোচনা করো। এটা হতে পারে, কিংবা হতে পারে যে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাধ্যমিক বা উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করো, মাদ্রাসা। তাহলে এই ধরনের প্রশ্নগুলো ঘুরিয়েও যদি দেওয়া হয় এসে এক জায়গাতেই পৌঁছাবে। তাই বলছি যে আমাদেরকে একটা ধারণা নিয়ে নিতে হবে ইসলামীয় যে শিক্ষা বা ইসলামিক যে শিক্ষা, সেই শিক্ষার ধারা কেমন ছিল, এখানে শিক্ষক কেমন ছিলেন, শিক্ষার্থী কেমন আচরণ করত, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কি একই। অর্থাৎ পূর্ববর্তী যে আমরা বৈদিক যুগের শিক্ষা কিংবা বা তোমার বৌদ্ধ যুগের শিক্ষা, দুটো শিক্ষা ব্যবস্থা যে আমরা দেখেছি, অনুরূপভাবে এই মধ্যযুগের শিক্ষা যেটা ইসলামিক শিক্ষা ব্যবস্থা, অনুরূপভাবে কিন্তু এখানেও সেই পয়েন্টস গুলো নিয়ে আলোচনা করব। এখন প্রথমে বলি যে প্রাচীন যুগীয় যে শিক্ষা ব্যবস্থা ছিল, এই শিক্ষা ব্যবস্থায় আমরা দেখলাম বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা এবং বৌদ্ধযুগীয় শিক্ষা ব্যবস্থা, এই দুটো শিক্ষা ব্যবস্থা পেয়েছিলাম একটা যুগের মধ্যেই। এরপরে আমাদের এসেছে মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা। এই মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা যখন মুসলিমরা ভারতবর্ষে আধিপত্য আস্তে আস্তে শাসনকে কায়েম করতে থাকে, তখন আস্তে 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 কিন্তু এই ইসলামিক যে শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু শুরু হয় এবং পুরো এই সময়কালটা ধরে, এই মধ্যযুগটা পুরো সময়টা ধরে ইসলামীয় শিক্ষা ব্যবস্থার ধারা কিন্তু প্রবাহিত ছিল। তাহলে এই শিক্ষা বা এই মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানের বা শিক্ষা ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন? ছিলেন হযরত মুহাম্মদ। তিনি বলেছিলেন যে একজন পিতা তার পুত্রকে যেসব বিষয় সম্পত্তি দিয়ে যান তার মধ্যে অন্যতম বা প্রধান হলো শিক্ষা। এটাই হলো প্রধান মূলধন। খুব সুন্দর কথা বলেছিলেন। এবং ইসলামীয় শিক্ষা ব্যবস্থা বৌদ্ধ কিংবা বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা যেমন ধর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল, অনুরূপ কিন্তু ইসলাম যুগের শিক্ষা ব্যবস্থাও মানে মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা, ইসলামিক শিক্ষা ব্যবস্থাও ছিল কিন্তু ধর্মকেন্দ্রিক। এখানেও কোরআন অর্থাৎ পবিত্র ধর্মগ্রন্থ যে কোরআন এবং হাদিস, এই কোরআন এবং হাদিসে ধর্মগ্রন্থ যে রয়েছে, মুসলিম সমাজের এর রীতিনীতি, ধ্যান ধারণা, কর্মপদ্ধতি সমস্ত বিষয় সম্পর্কে একটা ধারণা শিক্ষার্থীদেরকে দেওয়া এবং এরা যারা চরিত্র গঠন করতে পারে, নৈতিক দিকটি ঠিকঠাক তৈরি করতে পারে, একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে, এই ছিল কিন্তু এই শিক্ষার প্রধান লক্ষ্য। তাহলে আমরা কয়েকটা পয়েন্টস নিয়ে এখানে লিখতেই পারি। একটা ভূমিকা যেটা বললাম, এই কথাগুলো একটা ভূমিকাতে আমরা যদি নিয়ে যাই তাহলে পরবর্তী পর্যায়ে আমরা যেটা বলবো যে ইসলামিক শিক্ষার লক্ষ্য কি ছিল। এই লক্ষ্যের জন্য এটা একটা বড় প্রশ্ন হতে পারে যে ইসলামিক শিক্ষার লক্ষ্য কি ছিল বা লক্ষ্যগুলি লেখো। তুমি এখানে আমার যে 5টা পয়েন্টস রয়েছে, এই 5টা পয়েন্টস কিন্তু লিখলেই সেখানে মোটামুটি ভাবে কিন্তু তোমার একটা লং নোট তৈরি হয়ে যাবে। তাহলে এসো একটা একটা আলোচনা করি। জ্ঞানের প্রসার। এই জ্ঞানের প্রসার বলতে গিয়ে বলা যেতে পারে যে অনুগামী মুসলমানদের মধ্যে জ্ঞান ও সত্যের যে সম্প্রসারণ, হযরত মুহাম্মদ যিনি ছিলেন প্রবর্তক, এই হযরত মুহাম্মদ পয়গম্বরের বাণীর সূত্রেই বলা হয়েছে যে জ্ঞান হলো অমৃত এবং অমৃতেই হচ্ছে মানুষকে যুক্তি দিতে পারে। তিনি বলেছিলেন যে জ্ঞান মানুষকে সত্য মিথ্যা ধর্ম অধর্ম এই যে সমস্ত বিষয়গুলো, এই যে বিচার, এই বিচারের ক্ষমতা দান করতে পারে। বোঝা গেছে? তাহলে জ্ঞানের প্রসার সম্পর্কে কি বলা হলো
যে অনুগামী মুসলমানদের মধ্যে জ্ঞান ও সত্যের সম্প্রসারণ ছিল এর প্রধান উদ্দেশ্য। এবং মানুষকে যদি জ্ঞান দেওয়া যায় তাহলে মানুষ তার সত্য মিথ্যা ধর্ম অধর্ম সমস্ত বিষয়ে কিন্তু সে নিজে বিচার ক্ষমতা তৈরি করতে পারবে। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে ইসলাম ধর্মের প্রসার। কিভাবে ইসলাম ধর্মের প্রসার ঘটেছিল? অর্থাৎ এদের দ্বিতীয় উদ্দেশ্যই ছিল ইসলাম ধর্মের প্রসার বা বিস্তার ঘটানো। এবং ইসলাম ধর্মের যে প্রসার ও বিস্তারের জন্য মুসলমানদের বিশেষত মুসলমান সম্প্রদায়ের কাছে প্রধান একটা কর্তব্য বলেই কিন্তু বিবেচিত হতো, বোঝা গেছে। এবং তাই বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল তার মধ্যে মক্তব এবং মাদ্রাসা, এই প্রাথমিক শিক্ষা কেন্দ্র যে মক্তব, এই মক্তবে কোরআন, এই কোরআনের একেবারে শৈশব থেকে শিক্ষাটা কিন্তু শিক্ষার্থীদেরকে দেওয়া হতো। এইটা ছিল ইসলাম ধর্মের প্রসারের ক্ষেত্রে কিন্তু একটা উদ্দেশ্য। তৃতীয়টা কি না, তৃতীয় হচ্ছে মুসলিম সমাজের ঐক্যবোধ। মুসলিম সমাজের ঐক্যবোধ, এই মুসলিম সমাজের ঐক্যবোধ বলতে কি বোঝানো হয়েছে না, এখানে কোরআন এবং হাদিস এদের যে ধর্মগ্রন্থ রয়েছে, এই মুসলিমদের এই ধর্মগ্রন্থে তাদের যে সমাজের রীতিনীতি, ধ্যান ধারণা, কর্মপদ্ধতি বিভিন্ন যে রয়েছে, এগুলো তাদের ধর্মগ্রন্থে কিন্তু উল্লেখ রয়েছে। এবং তাই এই প্রত্যেক শিক্ষার্থীদেরকে তারা এর যে মর্মকথা, এই মর্মকথা প্রভাবিত করার জন্য মুসলিম সমাজের ঐক্য এবং সংহতি কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এক কথায় কোরআন এবং হাদিসের ধর্মগ্রন্থে মানুষের যে কর্মপ্রক্রিয়া, কর্মপদ্ধতি, রীতিনীতি, আচার অনুষ্ঠান সমস্ত কিছু সমাজের যেসবগুলো আছে, তাদের সেই শিক্ষার্থীদেরকে এর ওপরেই প্রভাবিত করে মুসলিম সমাজের মধ্যে ঐক্য এবং সংহতি ঘটানো বা রক্ষা করার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। নেক্সট, ধার্মিক চরিত্রবান মানুষ গঠন। প্রথমেই বলছিলাম একেবারে ভূমিকাতে যে হ্যাঁ, এটাও ছিল একটা প্রধান উদ্দেশ্য। অর্থাৎ যে ধার্মিক চরিত্রবান মানুষ গঠন, এই ধার্মিক চরিত্রবান মানুষ গঠন করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো যে তাদের এই যে কোরআন বা হাদিস, এর মধ্য দিয়ে যে কথাগুলো বলা আছে মানুষকে চরিত্র গঠনের ক্ষেত্রে, সৎ চরিত্র গঠনের ক্ষেত্রে মানুষকে কিভাবে তার নিয়ম আচার সর্বস্ব মেনে একটা আদর্শ মানুষ, একটা সৎ মানুষ, ভালো মানুষ হওয়ার জন্য এ কথা কিন্তু তারা বলেছেন। এবং এর শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু আমরা বলবো আরেকটা উদ্দেশ্য। নেক্সট, নৈতিক ও ব্যবহারিক শিক্ষা। দেখো, এক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শুধু ধর্ম নয়, নৈতিক এবং ব্যবহারিক শিক্ষাকেও তারা কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছে। ঠিক আছে, এই কয়েকটা পয়েন্টসকে নিয়ে অল্প অল্প কথা যদি তুমি লেখো, তাহলেও কিন্তু তোমার একটা এখান থেকে প্রশ্নের উত্তর রেডি করা হয়ে যাবে। এরপরে আমরা যেটা মূল প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো সাধারণত দিয়ে থাকে, যদিও তোমাদের সেমিস্টার ওয়াইজ প্রথম হচ্ছে, পূর্ববর্তী 11 ক্লাসেও কিন্তু এগুলো ছিল, ফলে এই প্রশ্নগুলো কিন্তু এসেছে। সেই সূত্রানুসারে বলতেই পারি যে মধ্যযুগীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মক্তব এবং মাদ্রাসা, এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে তোমাদেরকে কিন্তু ধারণা সঠিকভাবে নিয়ে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন তুমি পাচ্ছ। তাহলে মক্তব সম্বন্ধে বলতে গেলে প্রথমে বলতে হয় যে মক্তব ছিল
বিশেষত আম, ইসলামীয় শিক্ষার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। এটা সাধারণত মসজিদের সঙ্গে যুক্ত ছিল, কিংবা মসজিদের পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল, এবং প্রত্যেকটি গ্রামেই কম বেশি একটা করে কিন্তু এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ মক্তব ছিল, যদিও এর সংখ্যা শহরতে বেশি দেখা গেছে। এখানে বলে রাখা ভালো যে এই মৌলভী যারা এই শিক্ষার প্রধান দায়িত্ব নিতেন, এবং তারা সেই সময় সমাজ ব্যবস্থা ছিলেন উচ্চাসনে। তারা এই মক্তব এবং এই মাদ্রাসা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল, এগুলোও ছিল কিন্তু একেবারে অবৈতনিক এবং আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এবং মাদ্রাসার কথা বলতে গেলে বলতে হয় যে মাধ্যমিক কিংবা উচ্চ শিক্ষা, বলা যায় একেবারে কলেজ পর্যায়ের শিক্ষার পর্যায়ে এই শিক্ষা ব্যবস্থাকে ধরা হয়ে থাকে। এটাও প্রত্যেকটি বড় বড় শহরে একটির বেশি এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু লক্ষ্য করা গেছে। যেমন ধরো দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রি, হ্যাঁ, জৌনপুর, শিয়ালকোট, লাহোর, এলাহাবাদ, তারপরে গোয়ালিয়র, গৌড়, আমাদের বেঙ্গলের মুর্শিদাবাদ প্রভৃতি স্থানেই কিন্তু এই ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এখন কথা হলো যে এই মধ্যযুগীয় শিক্ষা প্রতিষ্ঠান মক্তব এবং মাদ্রাসা, এই দুটো শিক্ষা প্রতিষ্ঠানের কিভাবে শিক্ষারম্ভ হতো, কিভাবে শিক্ষাদান অর্থাৎ শিক্ষা পদ্ধতি কি ছিল, যে পয়েন্টস গুলো আমি মোটামুটি ভাবে 10টা পয়েন্ট এখানে দিয়েছি, এই 10টা পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করব। এখন প্রথম পয়েন্টটা হচ্ছে বিদ্যারম্ভ। এই বিদ্যারম্ভ অর্থাৎ আমরা দেখেছি যে বৈদিক যুগে কিংবা বৌদ্ধ যুগে বিদ্যারম্ভের সময়, অর্থাৎ এদের মধ্যেও কিন্তু একটা যে ধর্মীয় অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা কিন্তু হতো। অনুরূপভাবে এই ইসলামীয় শিক্ষাতে, অর্থাৎ এই মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার মক্তবে, এখানেও কিন্তু একটা প্রারম্ভিক ধর্মীয় অনুষ্ঠান হতো, এবং সেই ধর্মীয় অনুষ্ঠানটা হতো 4 বছর 4 মাস 4 দিন যখন বয়স হতো, তখন শিক্ষার্থীকে নতুন পোশাক বা রঙিন ভালো নতুন পোশাক পরিয়ে চেয়ারের উপরে বসিয়ে সেখানে তাকে একটা রৌপ্য দণ্ডের মধ্য দিয়ে, যেখানে কোরআনের বাণী লেখা থাকতো, এবং সেটা দিয়ে তাকে লেখা প্রথম অভ্যাস করানো হতো। বোঝা গেছে? এই অনুষ্ঠানটাকে বলা হতো বিসমিল্লাহ। অর্থাৎ এই বিসমিল্লাহ যে অনুষ্ঠানটা ছিল, এটা ছিল বিশেষত মুসলিম সমাজের শিক্ষার প্রথম একটি ধর্মীয় অনুষ্ঠান, যেখানে কোরআন সম্পর্কে তাদের যে ধারণা, সে ধারণার হাতেখড়ি বলা যেতে পারে। এই ছিল মোটামুটি বিদ্যারম্ভ, তাদের ধর্মীয় অনুষ্ঠান। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পাঠ্যক্রম। দেখো, পাঠ্যক্রম বললে, যেহেতু আমরা বলছিলাম মক্তব এবং মাদ্রাসা দুটো শিক্ষা প্রতিষ্ঠান, মক্তব ছিল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা ছিল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, তাই দুটোর পাঠ্যক্রম কিন্তু আলাদা ছিল। বিশেষত যেহেতু এটা ধর্মকেই কেন্দ্র করে তাদের শিক্ষা পদ্ধতি কিংবা শিক্ষা, ফলে ধর্ম কিন্তু তাদের ছিল, কিন্তু এই মক্তবে লিখন, পঠন এবং কোরআনের বয়াত মুখস্থ করা, এই ছিল কিন্তু প্রধান। এছাড়াও যে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো ছিল, সেগুলো শিখতে হতো। নামাজ পাঠ কিভাবে করতে হয়, সেই সব শিক্ষাও দেওয়া হতো। এবং মাদ্রাসাতে যেটা ছিল, সেটা বিভিন্ন মাদ্রাসার কিন্তু বিভিন্ন পাঠ্যক্রম ছিল। অর্থাৎ বিশেষত যেগুলো প্রায় প্রত্যেকেই পাঠ্যক্রম হিসেবে থাকতো, যেগুলো সেগুলো হচ্ছে ধর ব্যাকরণ, অলংকার, অর্থশাস্ত্র, সাহিত্য, আইন, বিজ্ঞান, চিকিৎসা, তর্কবিদ্যা, হ্যাঁ, প্রভৃতি এই ধরনের তাদের পাঠ্যক্রমে বিষয়গুলো ছিল। এছাড়াও
ধর্মতত্ত্ব এবং কোরআনের ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে শিক্ষক। আমি আগেও বলেছিলাম যে এরা ছিল মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার এই শিক্ষকরা ছিলেন অত্যন্ত পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন এরা। এদের আহ, উন্নত আহ, এরা উন্নত চরিত্রের অধিকারী হতেন। এদের মধ্যে ছিল আধ্যাত্মিক যে জ্ঞান, সেই আধ্যাত্মিক যথেষ্ট জ্ঞান ছিল এবং আধ্যাত্মিক জীবন সাধনের অনেক ঊর্ধ্বে এরা থাকতেন। সাধারণত মৌলবীরা তারাই কিন্তু এই শিক্ষাগুলো দিয়ে থাকতেন। এরপরে আসি আমরা শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক সম্পর্কে। আমরা বৈদিক যুগে যেভাবে দেখেছিলাম, ঠিক বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের যেমন একটা পিতা পুত্রের সম্পর্ক ছিল, অনুরূপ এখানে কিন্তু তাদেরও শিক্ষা পদ্ধতিতে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক ছিল এবং মধুর সম্পর্ক ছিল। তারা বিনা বেতনে তাদের আহারের ব্যবস্থা, আবাসিক অর্থাৎ থাকার ব্যবস্থা সমস্ত তারা কিন্তু করতেন। কিন্তু কঠোর শৃঙ্খলা পালন করতে হতো শিক্ষার্থীদেরকে। এজন্য দৈহিক স্বাস্থ্যের ব্যবস্থাও কিন্তু ছিল। এরপরে আসি যেটা 5 নাম্বার, শিক্ষণ পদ্ধতি। মূলত এদের শিক্ষণ পদ্ধতি ছিল কিন্তু মৌখিক, অর্থাৎ শুনে শুনে এরা না বুঝেই, কিছু চিন্তা ভাবনা না করেই এদেরকে কিন্তু মুখস্থ করানো হতো। বিশেষত কোরআন পাঠ করা, হ্যাঁ, কোরআন সম্পর্কে তাদের যে পয়গান সেগুলো কিন্তু তাদেরকে কিন্তু মুখস্থ করতে হতো। কিন্তু আকবর চেয়েছিলেন যে না, এই যান্ত্রিক যে একটা শিক্ষা, এই শিক্ষাকে পরিবর্তন করে একটি গতিশীল শিক্ষা চালু করতে তিনি চেয়েছিলেন এবং যার জন্যই লেখার ওপরে, অর্থাৎ বৈদিক যুগে যেমন লেখার উপরে গুরুত্ব ছিল হিন্দুদের, অনুরূপভাবে কিন্তু তিনিও লেখার উপরে কিন্তু একটা গুরুত্ব দিয়েছিলেন। এবং পরীক্ষা পদ্ধতি, এদের বিশেষ কিছু পরীক্ষা পদ্ধতি কিন্তু ছিল না, যদিও একটা বিশেষ বিতর্ক সভার মধ্য দিয়ে তাদের ছাত্রদের যোগ্যতার কিন্তু পরীক্ষা নেওয়া হতো এবং এই পরীক্ষা পদ্ধতির ওপরেই কিন্তু কিছু কিছু যে ডিগ্রি অর্থাৎ উপাধি, এই উপাধির কিন্তু ব্যবস্থা ছিল। কি ছিল না, পারদর্শিতার ভিত্তিতে শিক্ষার্থীদেরকে যখন তারা এই বিভিন্ন ধরনের বিতর্ক সভার মধ্য দিয়ে উত্তীর্ণ হতো, এদেরকে 3 ধরনের উপাধি দেওয়া হতো। আমরা না উপাধিগুলো কিন্তু জানি, এখন আমরা অন্য একটা অর্থে প্রয়োগ করে থাকি। আমি বলছি, দেখো বুঝতে পারবে। প্রথমত হচ্ছে কাবিল। আমরা কিন্তু এই কথাটা বলি খুব কাবিল হয়ে গেছে, কিন্তু আমরা যে যাকে বলা হচ্ছে সে হয়তো অন্যভাবে কথাটা নিচ্ছে, আমাকে কি একটা গালাগালি করলো। আসলে না, এগুলো একটা উপাধি এবং সেই উপাধিটা মানে কাবিল যাকে আমরা বলছি, কেন বলছি, যে বলছে সেও জানে না। আসলে কাবিল যে উপাধিটা, অর্থাৎ যেসব শিক্ষার্থীরা সাহিত্যের উপর বিশেষ জ্ঞান অর্জন করতে পারত তাদের উপাধি হতো কাবিল। এই ধরনের দ্বিতীয় হচ্ছে আলিম। এই আলিম উপাধিটা ছিল বিশেষত যারা ধর্মের উপরে বিশেষ জ্ঞান অর্জন করতে পারত তাদেরকে বলা হতো আলিম। এবং আরেকটা ছিল যেটা হচ্ছে ফাজিল। এই কথাটাও কিন্তু আমরা ব্যবহার করে থাকি, বলে বেশ ফাজিল হয়ে গেছে ছেলেটা। আসলে ফাজিলটা দেওয়া হতো বিশেষত যুক্তি তর্কের মধ্য দিয়ে যার বিশেষ, অর্থাৎ যুক্তি তর্কে যার বিশেষ জ্ঞান হতো বা জ্ঞান থাকতো তাকে বলা হতো ফাজিল। এই ধরনের 3টি উপাধির কথা আমরা বিশেষভাবে জানতে পারি। এরপরে হচ্ছে বেতন। বেতনের কথা বলতে গিয়ে আমরা বললাম যে এটা ছিল অবৈতনিক এবং আবাসিক, এবং এখানে কিন্তু এদের যে বেতন নেওয়া হতো না, তাহলে চলতো কিভাবে প্রতিষ্ঠানগুলো? হ্যাঁ, এটা একটা দিক ছিল। সেটা কি না, সেটা হচ্ছে সাধারণের মানুষের কাছ থেকে যে দান, সেই দানটা কিন্তু গ্রহণ করা হতো এবং মক্তব মাদ্রাসাগুলো এইভাবেই চলতো। শুধু তাই না,
এই বিভিন্ন যে মৌলভী ছিলেন মসজিদের, এই মৌলভীগণ এরা পল্লী সমাজে বিভিন্ন ধরনের আচার, তাদের ধর্মীয় অনুষ্ঠান এগুলো না যখন সম্পন্ন করতেন, তখন এখান থেকে যে অর্থ উপার্জন হতো সেই অর্থ দিয়েও কিন্তু তারা এই প্রতিষ্ঠানগুলোকে চালাতেন। শাস্তি প্রদান, আমরা বলছিলাম যে শিখন পদ্ধতির মধ্য দিয়ে বা শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে শাস্তি ছিল কিন্তু এদের একটা প্রথা, এবং শিক্ষকরা যারা দোষী হতো শিক্ষার্থীরা, সেই শিক্ষকরা তাদেরকে কিন্তু শাস্তি দিতেন। এই জায়গাটা কিন্তু একটু বলার আছে। বিশেষত আমাদের যে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় যেমন একটা শিক্ষার্থীর চাহিদা, সামর্থ্য, তার বিভিন্ন যে কি বলবো প্রবণতা, বিভিন্ন ধরনের এগুলোর উপরে যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, তখন তাদের এগুলো দেওয়া হতো না। শিক্ষার্থীর মনোভাব, শিক্ষার্থীর চাহিদা, শিক্ষার্থীর সামর্থ্য, শিক্ষার্থীর যে প্রবণতা, এগুলোর উপরে কোনো গুরুত্ব দেওয়া হতো না, দেখা হতো না। দোষী সাব্যস্ত হলে সেই দোষীকে শাস্তি দেওয়া হতো, চড়, থাপ্পড়, বেত্রাঘাত, বিভিন্ন ধরনের কানমলা, বিভিন্ন ধরনের কিন্তু শাস্তির ব্যবস্থা কিন্তু তখন ছিল। এরপরে আসি যেটা একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে নারী শিক্ষা। এই নারী শিক্ষা আমরা দেখেছিলাম যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেগম রোকেয়ার কথা যখন আমরা আলোচনা করেছিলাম, তখন দেখেছিলাম যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিশেষ বিশেষ যে সম্রাটরা ছিলেন বা যারা রাজত্ব করেছেন বা এমনি যারা সম্ভ্রান্ত মুসলমান ছিলেন, তারাও কিন্তু শিক্ষাকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখেননি। ফলে নারী শিক্ষার ক্ষেত্রে কিন্তু এরা নারীরা বঞ্চিত ছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মধ্যযুগের মুসলমান যে শাসক ছিলেন বা মনীষীগণ ছিলেন, তারা নারী শিক্ষাকে গুরুত্ব দিয়ে দেখেছেন। এই জন্য সেই সময় যেসব শিক্ষিত এবং বলতে পারি যেসব নারীরা অবদান রেখে গেছে মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে, তার মধ্যে আমরা কয়েকটা নাম বলতে পারি। যেমন চাঁদ সুলতানা ছিলেন বানু বেগম, নূরজাহান, মমতাজ, হ্যাঁ, জাহানারা, এরকম আরো অনেকে ছিলেন যারা কিন্তু বিশেষত নারী শিক্ষার ক্ষেত্রে একটা অবদান রেখে গেছেন। তাহলে আমাদের নারী শিক্ষা সম্বন্ধে হয়ে গেল। দেখো, মোটামুটি ভাবে আমরা এই যে মক্তব এবং মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে এই পয়েন্টস গুলোকে নিয়ে আলোচনা করলে কিন্তু দুটোই আমরা কিন্তু লিখতে পারবো। এবং যদি তোমাকে কম্বাইন্ড দিয়ে দেয় মক্তব এবং মাদ্রাসা, তাহলে তুমি এই পয়েন্টস গুলোকে নামিয়ে দিয়ে সুন্দর কিন্তু তৈরি করে নিতে পারছো। জানার তো শেষ নেই, আর মার খাওয়ার বয়স নেই। অতএব অনেক জানার আছে। তোমরা পাঠ্য যে বইটা আছে সেটাকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, দেখবে এই ধারণার সঙ্গে ওই ধারণা মিশে গিয়ে তোমার একটা সুন্দর ধারণা তৈরি হয়ে গেছে। তাই বলি, আজকে এই ভিডিওটা যারা নতুন ভাবে দেখছো কিংবা যারা পুরনোও আছো, তাদেরকেও বলি, যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোথাও আলোচনার কিছু থেকে থাকে তোমাদের অসুবিধা, কমেন্টস করো, কমেন্টস করে জানাবে। এবং নতুন যারা দেখছো তারা আরো ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং পরবর্তী পর্যায়ে থার্ড সেম এবং ফোর্থ সেম আসছে, আমি কন্টিনিউয়াস তোমাদের এই ক্লাসগুলো করার চেষ্টা করব এবং ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব, কথা দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে।